নমস্কার বন্ধুরা। রাজ্যের একাধিক জেলায় অঙ্গনারী কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে। বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর জেলা, কোচবিহার জেলা, বীরভূম জেলার, উত্তর চব্বিশ পরগনা জেলার পর এবার আরও একটি নতুন জেলা থেকে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য অর্থাৎ যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওটিতে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো বন্ধুরা, বিজ্ঞপ্তিটিকে আমি ওপেন করে নিয়েছি। এখানে আবশ্যিক শর্তাবলী অর্থাৎ এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের যে সমস্ত শর্তগুলো পূরণ করতে হবে, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে যে আবেদনকারী বয়স। এখানে বয়স কত চাওয়া হয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য? বলা হচ্ছে যে প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু হতে হবে, এবং এই বয়সটা তুমি ক্যালকুলেশন করবে কবে? বলা হচ্ছে বিজ্ঞপ্তির প্রকাশের তারিখে, অর্থাৎ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে কবে? 21/8 অর্থাৎ এই আগস্ট মাসের 21 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। তো এই 21/8/2024 তারিখটাকে ধরেই তোমাদের কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং বলা হচ্ছে যে এই বয়সটা কিন্তু যারা আনরিজার্ভ রয়েছে, অর্থাৎ SC ST OBC A OBC B EWS PWD সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়সটা হতে হবে। এবং এর সঙ্গে বলা হচ্ছে যে জন্মের শংসাপত্র হিসেবে তোমার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটা গ্রাহ্য হবে, অথবা তোমার মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে যে বয়সটা উল্লেখ করা আছে তোমার বয়সের প্রমাণপত্র হিসেবে কিন্তু সেটাই বিবেচনা করা হবে। এরপরে 2 নম্বরে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তোমার কী থাকতে হবে? বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে তোমার কিন্তু 12 ক্লাস অর্থাৎ এই উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এরপরে 3 নম্বরে যে শর্তটি রাখা হয়েছে সেটা হচ্ছে স্থায়ী বাসস্থান সম্পর্কিত শর্ত। তুমি যে ব্লকে বা যে পঞ্চায়েতে আবেদন করতে চাইছো সেখানকার তোমাকে স্থায়ী কিন্তু বাসিন্দা অবশ্যই হতে হবে, এবং এই স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে তোমার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডটা দিতে হবে। তার সঙ্গে তোমাকে কিন্তু এখানে যে সমস্ত পদাধিকারী ব্যক্তি বলা হয়েছে, যেমন হচ্ছে লোকসভার সদস্য, জেলার সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, চেয়ারম্যান, পৌর নিগম কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, এই সমস্ত পদাধিকারী যারা ব্যক্তিরা রয়েছেন তাদের কাছ থেকে তোমার কিন্তু একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তার সঙ্গে জুড়ে দিতে হবে বা লাগবে। এরপরে নিয়োগ পদ্ধতি, কিভাবে নিয়োগ করা হবে? এখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। মোট কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। এই 100 নম্বরের মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের, এবং লিখিত পরীক্ষাতে পাস করে গেলে 10 নম্বরে কিন্তু ইন্টারভিউ বা ভাইভা হবে। তাহলে টোটালি 100 নম্বরের পরীক্ষা তোমাদের হচ্ছে। কোনো প্রার্থী পরীক্ষায় ন্যূনতম 30 নম্বর পেলে তবেই সে মৌখিক পরীক্ষার জন্য কোয়ালিফাই করবেন, অর্থাৎ এই 90 নম্বরের মধ্যে মিনিমাম 30 নম্বর কিন্তু পাস করার জন্য পেতেই হবে, তাহলেই সে কিন্তু ভাইভার জন্য অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। বলা হচ্ছে এই শর্তাবলী সকল শ্রেণী অর্থাৎ সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে যারা আনরিজার্ভ রয়েছে, তপশিলি জাতি বা SC ST OBC A OBC B সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে। বলা হচ্ছে লিখিত পরীক্ষা পাস করলেও যদি কোনো ক্যান্ডিডেট মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকে তাহলে সেই প্রার্থীকে অযোগ্য বলে ধরে নেওয়া হবে, এবং মৌখিক পরীক্ষাতে কোনো কোয়ালিফাইং মার্কস নেই। প্যানেল প্রস্তুতির ক্ষেত্রে অর্থাৎ মেরিট লিস্ট তৈরি করার ক্ষেত্রে লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নাম্বার বিবেচনা করা হবে, এবং তার ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমরা যে নাম্বারটা পাবে এবং মৌখিকে যে নাম্বারটা পাবে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে। এবং এখানে বলা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে একই শ্রেণীর অর্থাৎ সেম ক্যাটাগরি 2 বা ততোধিক 2 জন বা তার বেশি প্রার্থী যদি একই নাম্বার পেয়ে যায় তাহলে কি করা হবে? সেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে যার বয়স বেশি তাকে কিন্তু সরকারি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে। এবং বলা হচ্ছে যে তোমাদের যে মৌখিক পরীক্ষায় যে ডাকা হবে এখানে কি রেশিওতে ডাকা হবে? এখানে একটা ভ্যাকান্সির জন্য 5 জনকে কিন্তু মৌখিক পরীক্ষায় ডাকা হবে, অর্থাৎ 1:5 অনুপাতে মৌখিক পরীক্ষার জন্য তোমাদের ডাকা হবে। এরপরে আমরা দেখে নেব যে লিখিত পরীক্ষায় পাঠ্যক্রম, অর্থাৎ লিখিত পরীক্ষায় কোন কোন বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। যেমন 1 নম্বর হচ্ছে মাতৃভাষায় কিন্তু তোমাদের বলা হচ্ছে যে 150টা শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে। কোন কোন বিষয়ের উপরে? মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক, হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু তোমাদের 150টা শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে, এবং এটাতে থাকবে কত? 15 নাম্বার। এরপরে 2 নম্বরে বলা আছে পাটিগণিত। এটা কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ড থেকে প্রশ্ন হবে, এবং এই পাটিগণিতে থাকছে 20 নাম্বার। তারপরে 3 নম্বরে তোমাদের থাকছে পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর অবস্থান, রাজ্য স্বাস্থ্যনীতি, পুষ্টি ও
0 থেকে 6 বছরের যে টিকাকরণ, এই সমস্ত বিষয়ে তোমাদের থাকছে 15 নাম্বার। এবং 4 নাম্বার হচ্ছে ইংরেজি ভাষা। এখানে প্রাথমিক ও সাধারণ ইংরেজি ভাষা জ্ঞান, তারপরে সরল, অনুবাদ, এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন হবে, যেটা তোমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কিন্তু কোশ্চেন হবে। সেখান থেকে থাকছে 20 নাম্বারের, এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নাম্বারে। এই নিয়ে টোটালে তোমাদের কিন্তু 90 নাম্বারের পরীক্ষা হবে। এরপরে 7 নম্বরে আমরা দেখে নেব যে একটা প্রশিক্ষণ সংক্রান্ত একটা তথ্য এখানে দেওয়া রয়েছে। বলা হচ্ছে যে কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ কিন্তু বাধ্যতামূলক, এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে কিন্তু এই প্রশিক্ষণ হতে পারে, এবং সেখানে কিন্তু অবশ্যই যেতে হবে। তারপরে বলেছে অবসরকালীন বয়স। বলেছে বর্তমান সরকারি যে নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটা অঙ্গনারী কর্মীর 65 বছর বয়স পূর্ণ হয়ে গেলে কিন্তু বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবনের অবসান ঘটবে, অর্থাৎ রিটায়ারমেন্টের বয়স হচ্ছে 65 বছর। এরপরে আমরা দেখে নেব যে আবেদনপত্র জমা সংক্রান্ত যে নির্দেশাবলী রয়েছে এবং তার সময়সীমা রয়েছে। কি বলা হচ্ছে এখানে, যে আবেদনকারিনীদের অবশ্যই কিন্তু অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অর্থাৎ এই যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে www.icdspd.n.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করার শুরুর তারিখ, অর্থাৎ শুরু হয়েছে কবে, 21/8/2024 কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য লাস্ট ডেটটা কবে আছে, 18/9/2024 রাত্রি 11:59 পর্যন্ত। অর্থাৎ এই সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশন জমা করার জন্য লাস্ট ডেট দেওয়া হয়েছে। এরপরে এখানে বলা হচ্ছে যে অনলাইনে দরখাস্ত করার সময়ে শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সময়ের স্বপ্রত্যায়িত নকল, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে, সেই সমস্ত ডকুমেন্টগুলোতে আপনার কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। কী কী ডকুমেন্ট এখানে আপনাকে দিতে হচ্ছে, যেমন আপনার বয়সের প্রমাণপত্র দিতে হচ্ছে, তারপরে 2 নম্বরে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হচ্ছে, 3 নম্বরে দিতে হচ্ছে ভোটার কার্ড এবং স্থায়ী বাসিন্দার যে শংসাপত্র সেটা দিতে হচ্ছে, 4 নম্বরে দিতে হচ্ছে জাতিগত শংসাপত্র, যদি আপনার থাকে তাহলে আপনি দেবেন, না থাকলে দরকার নেই। তারপরে 5 নম্বরে যেটা বলা আছে যে প্রতিবন্ধী শংসাপত্র। তারপরে 6 নম্বর হচ্ছে EWS, অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণীর যে শংসাপত্র। এই সমস্ত শংসাপত্র বা ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে সেটা কিন্তু আপনার পোর্টালে আপলোড করে দিতে হবে। এরপরে মৌখিক পরীক্ষায় যখন আপনি যাবেন, তখন যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে, বলা হচ্ছে যে মৌখিক পরীক্ষার পূর্বে সকল নথি ও প্রমাণপত্রের আসল দাখিল করতে হবে, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্ট কিন্তু আপনাকে প্রথমে সেখানে দেখাতে হবে, এবং তার সঙ্গে বলা হচ্ছে যে স্বপ্রত্যায়িত প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি, এবং সেখানে সেলফ অ্যাটেস্টেড করে তার সঙ্গে জমাও দিতে হবে। কী কী ডকুমেন্টগুলো অরিজিনাল আপনাদের এখানে লাগছে, যেমন বয়সের প্রমাণপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট সেটা লাগছে, তারপরে আপনি যে স্থায়ী বাসিন্দার শংসাপত্র দেখিয়েছেন সেটা লাগছে, 4 নম্বরে জাতিগত শংসাপত্র অর্থাৎ SC ST OBC যে সার্টিফিকেট রয়েছে সেটা দেখাতে হবে। তারপরে 5 নম্বরে বলা হচ্ছে যে আর্থিকভাবে দুর্বলের শ্রেণীদের যে শংসাপত্র সেটা দেখাতে হবে। 6 নম্বরে বলা হচ্ছে যে হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী যে শংসাপত্র সেটা দেখাতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল কপি কিন্তু ভাইভাতে যাওয়ার সময় দেখাতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই বিজ্ঞপ্তিটি কিন্তু পশ্চিম বর্ধমান জেলা থেকে প্রকাশিত হয়েছে গত 21/8/2024 তারিখে, এবং এখানে মোট যে শূন্যপদ সেটা রয়েছে 834টি। তো বিভিন্ন যে ব্লকগুলোতে ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে যেমন হচ্ছে অন্ডালে রয়েছে 40টি, তারপরে আসানসোলে 139টি, তারপরে আসানসোল 2তে রয়েছে 66টি, তারপরে বারাবণীতে রয়েছে 44টি, দুর্গাপুর 1-এ রয়েছে 6টি, দুর্গাপুর 2তে রয়েছে 15টি, তারপরে ফরিদপুরে রয়েছে 41টি, তারপরে জামুরিয়া যে শহর সেখানে রয়েছে 22টি ভ্যাকেন্সি, তারপরে কাকসাতে রয়েছে 114টি, তারপরে কুলটিতে রয়েছে 108টি ভ্যাকেন্সি, এবং পাণ্ডবেশ্বরে রয়েছে 60টি, তারপরে রানীগঞ্জ যে গ্রামীণ সেখানে রয়েছে 89টি ভ্যাকেন্সি, রানীগঞ্জ শহরাঞ্চলে রয়েছে 38টি ভ্যাকেন্সি, এবং সালানপুরে রয়েছে 52টি। তো টোটাল কিন্তু 834টি যে শূন্যপদ সেখানে কিন্তু নিয়োগ চলছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দেবে, এবং এরকম চাকরির বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।